আজকের টপিকস হচ্ছে কম্পোনেন্টস অফ এমআরআই সিস্টেম। অর্থাৎ একটা এমআরআই সিস্টেমের মধ্যে কি কি পার্টস আছে, এমআরআই মেশিন ছাড়াও আরো আনুষঙ্গিক অনেক কিছু একটা এমআরআই সিস্টেমের মধ্যে থাকে। তো সবকিছু সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে। তাহলে চলো শুরু করি। তো কম্পোনেন্টস অফ এমআরআই এর মধ্যে প্রথমেই আমাদের প্রাইমারি ম্যাগনেট থাকবে। এখানে প্রাইমারি ম্যাগনেট দুটো একসাথে লেখা হয়ে গেছে, আলাদা আলাদা লেখা হয়ে গেছে, দুটো একসাথে হবে প্রাইমারি ম্যাগনেট। তারপর গ্রেডিয়েন্ট কয়েল। তো প্রাইমারি ম্যাগনেটটা কোনটা? প্রাইমারি ম্যাগনেট হচ্ছে এই যে ভিতরে যে সবার উপরে যে এই যে গোল্ডেন কালার যে অংশটুকু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে প্রাইমারি ম্যাগনেট অর্থাৎ সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। এখানে বিভিন্ন অনেক ধরনের কয়েল থাকে, কয়েল পেঁচানো থাকে এবং এর ভিতরে হিলিয়াম গ্যাস লিকুইড ভরা থাকে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল। তার ঠিক প্রাইমারি ম্যাগনেটের নিচেই গ্রেডিয়েন্ট কয়েলস গুলো থাকে। গ্রেডিয়েন্ট কয়েল সম্বন্ধে আগে বলা হয়েছিল যে গ্রেডিয়েন্ট কয়েলস একটা মেশিনের এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর এই গ্রেডিয়েন্ট কয়েল গুলো সাজানো থাকে। তারপর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল গুলো ঠিক গ্রেডিয়েন্ট কয়েলটার নিচেই থাকে। রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল কি করে? রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়ে, যেটা রোগীর শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি দেয় এবং হাইড্রোজেন অ্যাটম গুলোকে উত্তেজিত করে। আবার রেডিও ফ্রিকোয়েন্সি পালস বন্ধ করে দিলে আবার হাইড্রোজেন অ্যাটম গুলো আবার আগের জায়গায় চলে আসে এবং আগের জায়গায় চলে আসার সময় একটা সিগন্যাল ছাড়ে। ওই সিগন্যালটা রোগীর সাথে লাগানো যে বডি কয়েল, যে কয়েল গুলো আছে, ওই কয়েল গুলা রিসিভ করে এই সিগন্যালটা কম্পিউটারে পাঠায়। তারপর হচ্ছে সিম কয়েল। তো প্রতিটা কয়েল এবং প্রতিটা সিস্টেম আমি আস্তে আস্তে ব্যাখ্যা করব। তারপর রেডিও ফ্রিকোয়েন্সি শিল্ডিং, কম্পিউটার সিস্টেম এবং কুলিং সিস্টেম। তো এগুলো হচ্ছে এমআরআই কম্পোনেন্টস। তো একটা একটা করে আমরা দেখি। এখন এমআরআই সিস্টেম যদি একটা ছবির সাহায্যে বোঝানো যায়, তাহলে দেখা যাবে যে এই যে নীল যে দাগ লাইনটা আছে উপরে এবং নিচে, এই ব্লু কালার যে পার্ট গুলো, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ম্যাগনেট এবং প্রাইমারি ম্যাগনেটের ঠিক পরেই থাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল, উপরে এবং নিচে গ্রেডিয়েন্ট কয়েল। এবং গ্রেডিয়েন্ট কয়েল কিন্তু রাইট লেফটেও আছে এবং মাথার কাছেও আছে, পায়ের কাছেও আছে। এবং গ্রেডিয়েন্ট কয়েলের পরে যে এই যে কালো যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। এই রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার আমরা যখন কম্পিউটারের প্রোটোকল সিলেক্ট করি, তখন এই রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার কি করে? রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলস গুলাতে ইলেকট্রিসিটি পাঠায় এবং রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়ে। আবার এই কয়েল গুলাই আবার রোগীর শরীর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল রিসিভ করার পরে রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভারে পাঠায় এবং রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার থেকে এটা চলে যায় ইমেজ রিকনস্ট্রাকশন ভিউইং কন্ট্রোল প্রসেস অর্থাৎ কম্পিউটারের প্রসেসরে। তারপর এই প্রসেসর থেকে আমরা মনিটরে একটা ছবি দেখতে পারি। এখানে আবার গ্রেডিয়েন্ট পাওয়ার সাপ্লাইও আছে, অর্থাৎ যখন আমরা একটা সিকোয়েন্স শুরু করি, তখন একই সাথে রেডিও ফ্রিকোয়েন্সিও ট্রান্সমিটার শুরু হয়, কাজ শুরু করে এবং গ্রেডিয়েন্ট পাওয়ার সাপ্লাই হয় এবং গ্রেডিয়েন্টও কাজ শুরু করে। এখন ম্যাগনেটের মধ্যে তো আমরা আগেই বলেছি যে তিন ধরনের ম্যাগনেট আছে, একটা হচ্ছে প্রাইমারি ম্যাগনেট, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, আর একটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। এখন পার্মানেন্ট ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট আর সুপার কারেন্ট, আমি এখানে প্রাইমারি বলে ফেলছিলাম, দুঃখিত। এটা হবে পার্মানেন্ট ম্যাগনেট। তাহলে পার্মানেন্ট ম্যাগনেটটা আসলে এমআরআই তে কি কাজে লাগে? তো
সাধারণত যে ওপেন এমআরআই গুলা থাকে এরকম ইউ শেপের ওপর এই পুরাটাই একটা পার্মানেন্ট ম্যাগনেট। এই ওপেন এমআরআই গুলো আগে যেগুলো ইউজ হতো এগুলো পার্মানেন্ট ম্যাগনেট দ্বারা তৈরি থাকতো, এবং এই ম্যাগনেট গুলো সিম্পল এবং চিপ টু রান, অর্থাৎ এই ম্যাগনেট গুলো দিয়ে মেশিন চালাতে খরচ হতো না, তেমন কোনো খরচ হতো না, কিন্তু এক্সট্রিমলি হেভি। এই পুরাটা মেশিন পুরাটাই যদি ম্যাগনেট হয় তাহলে এটা প্রচন্ড ভারী। তারপরে ডু নট জেনারেট হাই ম্যাগনেটিক ফিল্ড। এখন পার্মানেন্ট ম্যাগনেটের একটা দুর্বল জায়গা হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে আমরা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি না। চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে। যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় তার শক্তি মাত্র 0.3 টেসলা থেকে 0.5 টেসলা পর্যন্ত হয়। তো এই ছবিটা দেখা যাচ্ছে যে এরকম একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এবং এই ম্যাগনেটের একটা আপার পোল এবং আরেকটা লোয়ার পোল থাকে, এবং মাঝখানে রুগীকে দেওয়া হয়। তারপরে এভাবে মেশিন কাজ করে। আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটটা কি? The magnetic field is generated by an electric current flowing through a coil। অর্থাৎ একটা কয়েলের ভেতর, মানে পেঁচানো তার, এটা কয়েল, এই পেঁচানো তারের ভেতর দিয়ে যদি আমরা ইলেকট্রিক কারেন্ট দেই, এবং এই পেঁচানো তারের ভিতরে যদি কোনো লোহার দণ্ড থাকে, তাহলে ওই লোহার দণ্ডটি একটি ম্যাগনেটের মতো আচরণ করে। তো এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, অর্থাৎ ইলেকট্রিসিটির সাহায্যে যে ম্যাগনেটটা তৈরি করা হয়। আবার যখন এই ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, তো আবার এই লোহার দণ্ডের ম্যাগনেটিক যে বৈশিষ্ট্য সেটা চলে যায়। তো টু মেজর ড্রব্যাকস, অর্থাৎ দুটি মানে দুর্বল জায়গা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটে, হাই ইলেকট্রিসিটি কনজাম্পশন, অর্থাৎ এইভাবে সব সময় মানে ম্যাগনেট চালু রাখতে হলে প্রচুর বিদ্যুৎ দরকার, প্রচুর বিদ্যুৎ খরচ হয়, এবং হাই ওয়াটার কুলিং কনজাম্পশন। তো যতক্ষণ এই বিদ্যুৎ ফ্লো হবে, এই লোহার দণ্ডটাকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রাখার জন্য অনেক কুলিং ওয়াটার ফ্লো দরকার। তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হার্ডলি রিচ 1.5 টেসলা। তো এইভাবে যদি কোনো ম্যাগনেট তৈরি করা হয়, এইভাবে তৈরি করতেও 1.5 টেসলা পৌঁছাইতেও অনেক কষ্ট হয়। তো এখন আসি সুপার কন্ডাক্টিভ ম্যাগনেট, যেটা যেটা সবচেয়ে আপডেট ম্যাগনেট। এটা কিভাবে কাজ করে? দিস আর অলসো ইলেকট্রোম্যাগনেটস। তো সুপার কন্ডাক্টিং ম্যাগনেটটাও এক ধরনের ইলেকট্রোম্যাগনেটস, এবং ইলেকট্রোম্যাগনেটসটাকে মডিফাই করে এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেটটা তৈরি করা হয়েছে। এটার নাম সুপার কন্ডাক্টিভ দেওয়া হয়েছে কারণ কি? কারণ হচ্ছে কন্ডাকশন মানে হচ্ছে মানে প্রবাহ, তড়িৎ প্রবাহিত হওয়া, আর সুপার কন্ডাকশন মানে দ্রুত বেগে, অত্যন্ত দ্রুত বেগে তড়িৎ প্রবাহিত হওয়া বা ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়া। এখন এই দ্রুত বেগে হওয়ার জন্য যেটা করতে হয়, যে ইলেকট্রোম্যাগনেটের ভিতরে আমাদের লিকুইড হিলিয়াম দিতে হয়। তো লিকুইড হিলিয়াম দিলে কি হয়, যে যে পেঁচানো তারগুলা এত বেশি ঠান্ডা থাকে যে ওই তারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকে না, যার ফলে ইলেকট্রিসিটি যখন প্রবাহিত হয় তখন কোথাও কোনো বাধা পায় না এবং কোনো হিট উৎপন্ন হয় না, যার কারণে এত বেশি ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, যার কারণে এটার ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি হয়। So made of materials with no electric resistance when placed at a temperature close to absolute zero or minus 273 degree Celsius। অর্থাৎ যদি এই সুপার কন্ডাক্টিভ ম্যাগনেটের যে কয়েল গুলো আছে, এই কয়েল গুলোকে যদি -273 ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়, তখনই এগুলো সুপার কন্ডাক্টিভ ম্যাগনেট হিসেবে কাজ করবে, এবং দে কনজিউম নো পাওয়ার এন্ড অ্যালাউ স্টেবল এন্ড ভেরি হাই ফিল্ডস টু বি জেনারেটেড। অর্থাৎ এই ম্যাগনেটটা কিন্তু কোনো পাওয়ার খরচ করে না। কিভাবে পাওয়ার খরচ করে না? কারণ একবার যখন এই ম্যাগনেটটা চালু করে দেওয়া হয়,
তখন কিন্তু এর ভিতরে ইলেকট্রিসিটি ফ্লো হতে থাকে, অটোমেটিক ফ্লো হতে থাকে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটাই সবসময় থাকে। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে হিলিয়াম গ্যাস থাকবে ততক্ষণ পর্যন্ত এর ম্যাগনেটিক ফিল্ডটা চালু থাকবে। Their major drawback is running cost of cryogens, helium and nitrogen. এখন এইটা চালাতে এই মেশিন সুপার কন্ডাক্টিভ ম্যাগনেটটা মেনটেনেন্স করতে একটু খরচ বেশি পড়ে। কারণ কি, অনেক সময় দেখা যায় যে এই যে হিলিয়াম লেভেল, লিকুইড হিলিয়াম লেভেলটা কিন্তু কমে যায়, আস্তে আস্তে কমে যায়। কমতেও অনেক সময় লাগে। যদি ভালো মেশিন হয় তাহলে দেখা যাচ্ছে 2-3 বছর 4 বছর পরে এই হিলিয়াম আবার রিফিল করতে হয়। তো এই হিলিয়াম, লিকুইড হিলিয়ামের কিন্তু দাম অনেক বেশি। তো এজন্য এটার মেনটেনেন্স কস্টটা একটু বেশি। এখন আমরা যদি এটা একটা সুপার কন্ডাক্টিভ ম্যাগনেট চিন্তা করি, এবং এই যে ভিতরে যে কয়েল গুলো দেখা যাচ্ছে, এই কয়েল গুলো গ্রেডিয়েন্ট কয়েল, কিন্তু মেইন কয়েল আরো ভিতরে। এখানে বোঝানো হচ্ছে যে এইভাবে যে পানির মতো লিকুইড হিলিয়াম দিয়ে ভরা থাকে মেশিনটা, এই মেন যে সুপার কন্ডাক্টিভ ম্যাগনেটের কয়েলের চারিদিকে এই হিলিয়াম, লিকুইড হিলিয়াম দিয়ে ভরা থাকে। এখন সুপার কন্ডাক্টিভ ম্যাগনেটের যদি আমরা সেকশন করি, ক্রস সেকশন করি, তাহলে দেখা যাবে যে সবার ভিতরের থেকে যদি দেখি, সবার ভিতরে সুপার কন্ডাক্টিং কয়েলস থাকে। সুপার কন্ডাক্টিং কয়েলস গুলো সাধারণত কপার দিয়ে তৈরি হয়। সুপার কন্ডাক্টিভ কয়েলস, এই কয়েলস এর ভিতরে আবার লিকুইড হিলিয়াম থাকে। তো লিকুইড হিলিয়াম এই কয়েলস এর চারপাশে থাকে, এবং হিলিয়াম ভেসেল থাকে। হিলিয়াম ভেসেলের ভিতরে এই লিকুইড হিলিয়ামটা থাকে। এই হিলিয়াম ভেসেলের বাইরে থাকে থার্মাল শিল্ড, অর্থাৎ বাইরে থেকে যাতে কোনো তাপমাত্রা ভিতরে ঢুকতে না পারে এবং ভিতরে থেকে তাপমাত্রা বাইরে যেতে না পারে। তারপর একটা ভ্যাকুয়াম ভেসেল থাকে, এবং এই গোল চিহ্নটা বোঝাচ্ছে যে মেশিনের ম্যাগনেটের সেন্টার পয়েন্ট, এবং এই সেন্টার পয়েন্টে সবচেয়ে হাই হোমোজেনিটি ফিল্ড, অর্থাৎ সব ক্ষেত্রে সমান ম্যাগনেটিক ফিল্ড থাকে। আচ্ছা, এখন দেখি গ্রেডিয়েন্ট কয়েলস গুলা কি কি। তো আমরা প্রথমে ছবিতে আসি। যে আগে দেখিয়েছিলাম আগের লেকচারে যে গ্রেডিয়েন্ট কয়েলস গুলো এমআরআই মেশিনের এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর সাজানো থাকে। এই ব্লু কালার যে কয়েল গুলো দেখানো যাচ্ছে, ব্লু কালার একটা হচ্ছে পায়ের দিকে আর একটা হচ্ছে মাথার দিকে, এটা হচ্ছে জেড এক্সিস কয়েল, অর্থাৎ ফুট টু হেড অর হেড টু ফুট যে কয়েলটা, এটা হচ্ছে জেড ম্যাগনেটিক কয়েল। আর এই সাদাটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেট। এই মেইন ম্যাগনেটের পরেই থাকে গ্রেডিয়েন্ট কয়েল। তারপর ওয়াই ম্যাগনেটিক কয়েলস কোনগুলো, এই যে ইয়েলো কালার যে কয়েলস গুলো, সেগুলো হচ্ছে ওয়াই ম্যাগনেটিক কয়েল। ওয়াই ম্যাগনেটিক কয়েল থাকে আমাদের রোগীর অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি, অর্থাৎ রোগীর উপরে, মাথার উপরে থাকে এবং পিঠের নিচে থাকে। আরেকটা হচ্ছে যে অরেঞ্জ কালার যে গ্রেডিয়েন্ট কয়েল গুলো, এটা হচ্ছে এক্স ম্যাগনেটিক কয়েল। এই কয়েল গুলো রোগীর ডান পাশে এবং বাম পাশে থাকে, এবং এই কয়েল গুলো, গ্রেডিয়েন্ট কয়েল গুলোর সাহায্যে কিন্তু মেশিন বা সফটওয়্যার বুঝতে পারে যে সিগন্যালটা কোথা থেকে আসছে, রোগীর কোথা থেকে আসছে, ডান সাইড না বাম সাইড থেকে, বা উপর না নিচ থেকে। এভাবে কয়েলের সাহায্যে এটা বোঝা যায়। তো গ্রেডিয়েন্ট কয়েলস গুলো হলো স্পেশাল কয়েলস কল গ্রেডিয়েন্ট কয়েলস ভেরি দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এই কয়েল গুলোর সাহায্যে আমাদের যে মেইন ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের শক্তিটাকে আমরা প্রভাবিত করি। শুধু ম্যাগনেটিক ফিল্ড না, ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি এবং ফেজ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন দ্য ট্রান্সভার্স এক্স ওয়াই এক্সিস। অর্থাৎ এক্স এবং ওয়াই যে এক্সিস, এটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস, এবং লঙ্গিটিউডাল অর্থাৎ জেড এক্সিস, অর্থাৎ এই লম্বালম্বি যে এক্সিসটা, সেটা হচ্ছে জেড এক্সিস।
A gradient is just a change in the field strength from one point to another of the patient's body. তো গ্রেডিয়েন্ট কয়েলের কাজ হলো যে একটা রোগীর শরীরের এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা পার্থক্য আনা। অর্থাৎ যদি আমরা একটা স্লাইস চিন্তা করি, যে একটা স্লাইসের চেস্টের একটা স্লাইস চিন্তা করি, তো চেস্টের একটা স্লাইসের মধ্যে ট্রান্সভার্স স্লাইস যদি চিন্তা করি, অ্যাক্সিয়াল স্লাইস, তাহলে অ্যাক্সিয়াল স্লাইসের মধ্যে রাইট এবং লেফট সাইড এই দুই সাইডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তারতম্য থাকবে, এবং যার কারণে যখন রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হবে, রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে আবার যখন রেডিও ফ্রিকোয়েন্সি অফ করা হবে, তখন যে সিগন্যালটা আসবে, তখন এই সিগন্যালের মাধ্যমে বুঝতে পারবে সফটওয়্যার যে কোন সাইড থেকে এই সিগন্যালটা এসেছে, রাইট সাইড থেকে না লেফট সাইড থেকে। তো the X magnetic coil sends out electrical currents from left to right. অর্থাৎ এক্স ম্যাগনেটিক কয়েলটা যেটা আগে দেখিয়েছি যে লেফট টু রাইট, রোগীর লেফট টু রাইট বা রাইট টু লেফটে ম্যাগনেটিক ফিল্ডের ডিফারেন্স তৈরি করে, এবং ওয়াই ম্যাগনেটিক কয়েল কি করে, ইলেকট্রিক্যাল কারেন্টস ফ্রম টপ টু বটম, সেন্স আউট ইলেকট্রিক্যাল কারেন্টস ফ্রম টপ টু বটম, অর্থাৎ রোগীর উপরে এবং নিচে যে ম্যাগনেটিক ফিল্ড এটার তারতম্য তৈরি করে। মানে ওয়াই কয়েলটা হচ্ছে ইয়েলো কালার যে কয়েলটা, ইয়েলো কালার যে কয়েলটা এগুলাই হচ্ছে এক্স গ্রেডিয়েন্ট কয়েল। আর জেড ম্যাগনেটিক কয়েল সেন্স আউট ইলেকট্রিক্যাল কারেন্টস ফ্রম হেড টু টো, অর্থাৎ রোগীর মাথা থেকে পা পর্যন্ত এই ম্যাগনেটিক ফিল্ড এর একটা ডিফারেন্স তৈরি করে। Because of all these coils, doctors are able to get a view of a specific place from different angle. অর্থাৎ এই কয়েলগুলোর কারণেই আমরা একটা রোগীর বিভিন্ন অ্যাঙ্গেলে, এমআরআই আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন ডিরেকশনে ছবি তৈরি করতে পারি। এখন বাস্তব জীবনে গ্রেডিয়েন্ট কয়েলগুলো আসলে কেমন, দেখা গেছে যে এই যে মেইন ম্যাগনেটিক ফিল্ড তো মেইন বা প্রাইমারি যে ম্যাগনেট ওটা তো পরে ঢুকায়, আগে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল ঠিক সেট করে তারপরে গ্রেডিয়েন্ট কয়েল গুলো ঢুকায়। এই গ্রেডিয়েন্ট কয়েল গুলো এরকম থাকে, এরকম কপার দিয়ে কপারের তৈরি, বিভিন্ন ডিরেকশনে সেট করা থাকে। আর এখানে ছবি দিয়ে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে একটা রোগীর কোন কোন দিকে গ্রেডিয়েন্ট কয়েল থাকে। এই গ্রিন গ্রিন কালারটা হচ্ছে জেড কয়েল, তারপর ইয়েলো কালারটা হচ্ছে ওয়াই কয়েল, এবং এই রেড কালারটা হচ্ছে এক্স কয়েল। আর ট্রান্সসিভার, এই যে ব্লু কালার যেটা ট্রান্সসিভার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, অর্থাৎ এই কয়েল থেকে রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়া হয়। রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, এখন আমরা দেখি রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল কি। The radio frequency coils are located within the magnet assembly and relatively close to the patient's body. অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলটা ম্যাগনেটের ভিতরেই সাজানো থাকে এবং সাধারণত একটা রোগীর শরীরের কাছাকাছি থাকে, এবং these coils function as antenna for both transmitting signal to and receiving signal from the tissue. অর্থাৎ এই কয়েলগুলো রোগীর টিস্যু থেকে রোগীর শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেয়, আবার রোগীর শরীর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল রিসিভ করে। There are different coil designs for different anatomical regions. অর্থাৎ বিভিন্ন অ্যানাটমিক্যাল পার্টের জন্য বিভিন্ন কয়েল ডিজাইন করা আছে, এবং তিন ধরনের কয়েল আছে। একটা হচ্ছে ট্রান্সমিট কয়েল, অর্থাৎ অনলি ট্রান্সমিট রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যে কয়েলগুলো শুধু রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো ট্রান্সমিট করে, অর্থাৎ রোগীর শরীরে পাঠায়, সেটা হচ্ছে ট্রান্সমিট কয়েল। আর একটা হচ্ছে রিসিভ কয়েল, অর্থাৎ রোগীর শরীর থেকে যে সিগন্যালটা আসে সেটা রিসিভ করে এই কয়েল। আর এটা হচ্ছে ট্রান্সমিট রিসিভ কয়েল, অর্থাৎ এই কয়েলটা ট্রান্সমিট করে আবার রোগীর শরীর থেকে রিসিভও করে। রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি ইউজড ইজ এ ফর্ম অফ নন আয়োনাইজিং রেডিয়েশন।
তো যে রেডিও ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয় এমআরআই মেশিনে, সেটা আসলে নন আয়োনাইজিং রেডিয়েশন, যেটাতে কোনো আসলে ক্ষতিকর দিক নেই। এবং the radio frequency pulses that are applied to the patient's bodies are absorbed by the tissue and converted to heat. তো যে রেডিও ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়, রেডিও ফ্রিকোয়েন্সি পালস রোগীর শরীরে দেওয়া হয়, এই দেওয়ার ফলে রোগীর যে শরীরে যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলা এই ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব করে, এবং এই অ্যাবজর্ব করার পরে কিছু অংশ এটা আবার তাপে পরিণত করে, এবং কিছু অংশ এটা আবার ছেড়ে দেয়, অর্থাৎ পরিবেশের দিক ছেড়ে দেয় শরীর থেকে, আবার কিছু অংশ তাপে পরিণত হয়। And small amount of energy is emitted by the body as signals used to produce an image. তো খুব অল্প পরিমাণে সিগন্যাল রোগীর শরীর থেকে বের হয়, এবং এই অল্প পরিমাণ সিগন্যাল থেকেই ছবি তৈরি করা হয়, এবং বেশিরভাগ রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জিটাই হিটে, তাপে পরিণত হয়। এখন রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলস এর ভিতর আবার টাইপস আছে, একটা হচ্ছে ভলিউম কয়েলস, এটা হচ্ছে সারফেস কয়েলস, আর একটা ফেজড অ্যারে কয়েলস। এই ছবিটাতে একটু খেয়াল করি, ছবিটার দিকে দেখি আমরা উপরে, সবার উপরের দিকে কি আছে, সবার উপরে সবার উপরের দিকে আছে আমাদের যে সুপার কন্ডাক্টিভ ম্যাগনেট, এবং এগুলো হচ্ছে কয়েল, বিভিন্ন ধরনের কয়েল, এবং কয়েল গুলো থাকে লিকুইড হিলিয়ামে ভিতরে পূর্ণ থাকে। তারপরে এই গ্রিন কালার যেগুলো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল, এবং তারপরে ইয়েলো কালার যে, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, এবং এখানে রোগীর নি জয়েন্টে একটা কয়েল আছে, এটা হচ্ছে নি কয়েল, এবং এটা হচ্ছে ট্রান্স রিসিভ কয়েল, অর্থাৎ এই কয়েলটা রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়ে, আবার রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভও করে। এবং রোগীর পিঠের নিচে যে টেবিল, এবং টেবিলের মধ্যে কিন্তু স্পাইন কয়েল থাকে, অর্থাৎ স্পাইন কয়েল কিন্তু আলাদা করে লাগাতে হয় না, স্পাইন কয়েল মেশিনের টেবিলে সেট আপ করা থাকে। তো এখানে বিভিন্ন ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল দেখা যাচ্ছে। তো এই যে কয়েলগুলো, এগুলো হচ্ছে বডি কয়েল বা সারফেস কয়েল, অর্থাৎ লম্বা লম্বা অংশ কভার করার জন্য যে কয়েলগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যেমন চেস্ট, অ্যাবডোমেন, বা লেগ, থাই, এবং ফুল বডি এমআরআই, বা পেলভিস টু ফুট, এরকম বড় বড় এরিয়া কভার করার জন্য আমাদের বডি কয়েল এবং পেরিফেরাল কয়েল ইউজ করা হয়। এই বড় কয়েলটা সাধারণত পেরিফেরাল কয়েল, যেটা হিপ জয়েন্ট থেকে পা পর্যন্ত কভার করে, এবং এই দুইটা হচ্ছে বডি কয়েল। এবং ছোট ছোট অনেক ধরনের কয়েল থাকে, যেমন এটা হচ্ছে হেড কয়েল, এটা হচ্ছে এমআরআই ব্রেন করার জন্য। তারপর নেক কয়েল, এমআরআই নেক এবং সার্ভাইকাল স্পাইন করার জন্য এই কয়েল, এটা এক ধরনের বডি কয়েল। এটা হচ্ছে নি কয়েল, নি জয়েন করার জন্য। তো শোল্ডার কয়েল, শোল্ডার জয়েন করার জন্য। অ্যাঙ্কেল কয়েল, অ্যাঙ্কেল জয়েন করার জন্য। রিস্ট কয়েল, রিস্ট জয়েন করার জন্য। এবং ব্রেস্ট কয়েল হচ্ছে ব্রেস্ট করার জন্য। তো এরকম অ্যানাটমিক্যাল পার্ট অনুযায়ী কয়েলগুলো ভাগ করা থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে শিম কয়েল। তো প্রথমে আমি শিম কয়েল সম্বন্ধে বলেছিলাম, আবার বলি। তো শিম কয়েলটা হচ্ছে, শিম কয়েলস আর ইউজড ফর বেটার হোমোজেনিটি অফ দ্য মেইন ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ যদি শিম কয়েল না থাকে, শুধু আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড থাকে, তো মেইন ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, যে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা সমান থাকে না, কোথাও কম বেশি থাকে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। তো এই সব জায়গায় যাতে সমানভাবে ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেটিক স্ট্রেন্থ থাকে, এর জন্য আলাদাভাবে আরেকটা কয়েল ইউজ করা হয়, সেটা হচ্ছে শিম কয়েল। এই লালটা যদি আমরা ধরি, আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড এরকম উঁচু নিচু আছে, অর্থাৎ কোথাও বেশি, কোথাও কম, কোথাও বেশি, কোথাও কম আছে। এবং এর উল্টো দিকে ঠিকই যদি বিপরীত ভাবে আরেকটা শিম কয়েল দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে যে ম্যাগনেটিক ফিল্ডটা এটা একটা
সমান, সব জায়গায় সমান একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় এবং সুন্দর ছবি পাওয়া যায়। তো ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট ফর গুড ইমেজিং ইজ দ্য হোমোজেনাস ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ আমাদের ভালো ছবি তৈরি করতে হলে আমাদের সব জায়গায় সমান ম্যাগনেটিক ফিল্ড লাগবে। Shim coils are the extra loops of coils over the magnetic coils which are used to reduce magnetic field inhomogeneities. অর্থাৎ যেটা বললাম যে শিম কয়েল আরেক ধরনের কয়েলের পেঁচানো কয়েল, যেগুলা মেইন ম্যাগনেটিক কয়েলের পরে থাকে, এবং এটা ওই যে ম্যাগনেটিক ফিল্ডের যে অসমতা, বিভিন্ন জায়গায় অসমতা, এটা সমতা আনার জন্য এটা ইউজ করা হয়। শিম কয়েল রিকোয়ার্স এ পাওয়ার সাপ্লাই হুইচ ইজ সেপারেটেড ফ্রম দ্য পাওয়ার সাপ্লাই উইদিন দ্য সিস্টেম। তো শিম কয়েলের জন্য আলাদা একটি পাওয়ার সাপ্লাই থাকে যেটা সিস্টেম থেকে আলাদাভাবে করা হয়। আচ্ছা, এখন দেখি রেডিও ফ্রিকোয়েন্সি শিল্ডিং কি। রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজড ইন এমআরআই ইজ 1 থেকে 20 মেগাহার্টজ। অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি যে পালস দেওয়া হয় এটা সাধারণত 1 থেকে 200 মেগাহার্টজ এর মধ্যে হয়। এবার আমরা যে এফএম রেডিও শুনি ওটাও কিন্তু একটা মেগাহার্টজ আছে, যে একটা নির্দিষ্ট পয়েন্টে গেলে আমরা একটা নির্দিষ্ট চ্যানেল পাই, ওটাও কিন্তু একটা মেগাহার্টজ। এই যে রেডিও, টিভি, মোবাইল ফোনস এন্ড আদার কমিউনিটি সিস্টেম ওয়ার্কস অন 1 to 100 মেগাহার্টজ। তো ইন সিটি স্ক্যানিং, the city room is shielded so that EM radiation excess do not escape the room, but in MRI, the scanning room is shielded from EM radio frequency that exists outside the room. The key বলছে in CT scanning, the CT room is shielded so that electromagnetic radiation, EM মানে হচ্ছে electromagnetic radiation X-rays do not escape the room। অর্থাৎ সিটি স্ক্যান মেশিন থেকে যে এক্সরেটা তৈরি হয় এই এক্সরেটা যাতে রুমের বাইরে না যায়, এজন্য কিন্তু সিটি স্ক্যান রুমের দেওয়ালে একটা শিল্ড তৈরি করা হয়। কিন্তু এমআরআই এর ক্ষেত্রে কি হয়, এমআরআই এর ক্ষেত্রে হলো যে বাইরে থেকে যাতে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি এমআরআই রুমের ভিতরে ঢুকতে না পারে, অর্থাৎ মেশিনের কাছে যেতে না পারে, এজন্য এমআরআই রুমে কিন্তু আলাদা একটা শিল্ডিং দেওয়া হয়। এমআরআই স্ক্যানিং রুম ইজ শিল্ডেড ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্যাট এক্সিস্ট আউটসাইড দ্য রুম। অর্থাৎ রুমের বাইরে থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে আমাদের পরিবেশে, যেমন বিভিন্ন মোবাইলের টাওয়ার আছে, মোবাইলের টাওয়ার থেকে বা রেডিও টাওয়ার আছে, এই বিভিন্ন টাওয়ার থেকে কিন্তু, আবার দেখা গেছে ট্রাফিক পুলিশের বা পুলিশের এসআই যে যে মোবাইল ইউজ করে, ওয়াকি টকি, এগুলাতে কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি থাকে। তো এই পরিবেশ থেকে বিভিন্ন ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি যাতে এমআরআই রুমে প্রবেশ না করে, এজন্য এমআরআই রুমে আলাদাভাবে শিল্ড ইউজ করা হয় এমআরআই রুমের চারদিকে। এবং এই শিল্ডটা সাধারণত তৈরি হয় কি কপার এবং অ্যালুমিনিয়ামে, কপার এবং অ্যালুমিনিয়ামের শিল্ডটা তৈরি করা হয়, এবং এই শিল্ডটাকে নাম দেওয়া হয়েছে ফ্যারাডে কেস। তো এই যখন একটা এমআরআই রুম তৈরি করা হয় তখন দেখা যাবে যে এমআরআই রুম তৈরি করার সময় রুমের দেওয়ালে প্রতিটা জায়গায় এরকম কপারের পেপার লাগিয়ে দেওয়া হয় যাতে বাইরে থেকে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ভিতরে না আসে। এবং ফ্লোরেও দেওয়া হয়, কিছু অংশ ফ্লোরে দেওয়া হয়, এবং বেশিরভাগ উপরে টপ সিলিং এ প্রতিটা ওয়ালের প্রতিটা জায়গায় এভাবে শিল্ডিং করে দেওয়া হয়। এবং আরেকটা সিস্টেম আছে এইভাবে দেওয়া হয়, অনেক জায়গায় এইভাবে দেয়, খাস খাস করে দেয়, এবং অনেক জায়গায় এরকম জালের মতো, কপারের জালের মতো লাগিয়ে দেয় দেওয়ালে। তো এইভাবে আসলে রেডিও ফ্রিকোয়েন্সি শিল্ডিংটা মেনটেন করা হয়। আচ্ছা, তারপরে আছে কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটার দিয়ে তো আমরা আমাদের এমআরআই মেশিনটা কন্ট্রোল করি। A digital computer is an integral part of an MRI system. The production and display of an MRI image is a sequence of several specific steps that are controlled and performed by the computer. তো এত ডিটেলস না পড়ে আমি সংক্ষেপে বুঝে দিচ্ছি যে
কম্পিউটারের বিভিন্ন কাজ থাকে। একটা হচ্ছে অ্যাকুইজিশন কন্ট্রোল, অর্থাৎ আমরা যে সিকোয়েন্সটা নিব, এই সিকোয়েন্সটা প্রোটোকলটা আমরা সেট করি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। তারপরে ইমেজ রিকনস্ট্রাকশন, অর্থাৎ মেশিন থেকে যে রেডিও সিগন্যালটা পেলো, এই সিগন্যালটা পেয়ে পরে কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে, প্রসেসরের মাধ্যমে ফোরিয়ার ট্রান্সফরমেশন করে যে ছবিটা তৈরি করলো, এই ছবি তৈরি করে যে আমাদের ডিসপ্লেতে ছবি দেখায়, এটা হচ্ছে ইমেজ রিকনস্ট্রাকশন। এটা কম্পিউটারের মাধ্যমে করা হয়। আরেকটা হচ্ছে ইমেজ স্টোরেজ এন্ড রিট্রিভাল, অর্থাৎ আমরা যে আমাদের তো অনেক এমআরআই করতে হয়, সারাদিনে অনেক এমআরআই হয়, দেখা গেছে 1 মাস, 2 মাস, 6 মাসে অনেক এমআরআই হয়। এই এমআরআই গুলা কিন্তু কম্পিউটার মেমোরিতে স্টোর থাকে। তো স্টোর রাখার জন্য কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়, কম্পিউটার ডিস্ক ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ভিউইং কন্ট্রোল এন্ড পোস্ট প্রসেসিং, অর্থাৎ আমরা ছবিগুলোতে বিভিন্ন মডিফাই করার জন্য কিন্তু এই কম্পিউটার ইউজ করি, বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। The computer is the simple system component that controls the display of the images. আমরা একটা ছবিকে প্রিন্ট করার জন্য ছোট করি, বড় করি, সাদা করি, কালো করি, এই কাজগুলো কম্পিউটারের মাধ্যমে আমরা করতে পারি। It makes it possible for the user to select specific images and control viewing factors such as windowing, অর্থাৎ আমরা উইন্ডোইং করি, কন্ট্রাস্ট চেঞ্জ করি ছবির, এবং ম্যাগনিফিকেশন করি। তারপর আর কি করি, আমরা পোস্ট প্রসেসিং করি, যেমন আমরা এনজিওগ্রাম করার পরে এই এনজিওগ্রামটা কিন্তু 3D তে নিয়ে আমরা পোস্ট প্রসেসিং করি। In some MRI systems of the post processing is performed on a workstation computer that is in addition to the computer component in the MRI system, অর্থাৎ কিছু কিছু এমআরআই সিস্টেমের সাথে আলাদা একটা ওয়ার্কস্টেশন থাকে পোস্ট প্রসেসিং করার জন্য, এটা এখানে বলছে। ওই আলাদা ওই ওয়ার্কস্টেশনটা শুধু পোস্ট প্রসেসিং করার জন্য ইউজ করা হয়, এবং মেন যে কম্পিউটার এটা হচ্ছে স্ক্যান নেওয়ার জন্য ইউজ করা হয়। তো এখানে কিছু, আমার আর এখানে বেশি সময় নাই, 2-2.5 মিনিট আছে, এর মধ্যে শেষ করে দিব। এখন পাওয়ার সাপ্লাই আছে, যে কম্পিউটার মেশিনের পাশে কিন্তু আরেকটা রুম লাগে পাওয়ার সাপ্লাই বিভিন্ন মেশিন বসানোর জন্য। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাবিনেট, তারপর পাওয়ার সাপ্লাই, চিলার, হিলিয়াম পাম্প, এগুলা বসাইতে হয়। এবং ক্যাবিনেটের ভিতরে কিন্তু এরকম বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে। তারপরে হিলিয়াম পাম্প থাকে, অর্থাৎ হিলিয়াম মেশিনের ভিতরে হিলিয়াম যাতে সবসময় প্রেসারে থাকে এজন্য আলাদাভাবে পাম্প ইউজ করা হয়। তারপর চিলার থাকে, চিলারের কাজ হচ্ছে মেশিনের ভিতরে ওয়াটার সাপ্লাইটা কন্টিনিউ রাখা। এবং চিলার চিলারের দুইটা পার্ট, কিছু পার্ট আছে বাইরে থাকে এবং কিছু পার্ট আছে ভিতরে থাকে। তারপরে একটা বড় ইউপিএস লাগে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই বা ব্যাকআপ সাপ্লাই লাগে, যদি কোনো সময় ইলেকট্রিসিটি ফল করে তখন তো আর মেশিন বন্ধ হলে হবে না, কারণ দেখা গেছে একটা রোগীর এমআরআই হচ্ছে, তখন তো কারেন্ট চলে গেলে, মেশিন বন্ধ হয়ে গেলে কিন্তু সমস্যা, রোগী বের করতে হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এজন্য ব্যাকআপ পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা করে একটি বড় ইউপিএস ব্যবহার করা হয়। এবং এটা কিন্তু এমআরআই রুমের থাকে না, এমআরআই মেশিনের সাথে থাকে না, এটা পাশের রুমে থাকে, এমআরআই রুমের পাশে আরেকটা রুমে থাকে। তো থ্যাংক ইউ এই লেকচারটি দেখার জন্য, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো।